চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প। জানাবো রাশিয়ায় তীব্র হামলায় ইউক্রেনে নিহত 6, আহত 80। আরও জানাবো ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। জানাবো মার্কিন প্রতিনিধি পরিষদে শিখ নেতার প্রার্থনায় বিতর্ক। সর্বশেষ জানাবো দেশের মঙ্গলে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন চরম যান্ত্রিক ও রসদ সংকটে ভুগছে। দেশটির ট্যাঙ্ক, সাজোয়া যান এবং অস্ত্রের গুরুতর প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মা'আরিভ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মোতায়েন সেনা, কোম্পানি ও ব্যাটালিয়নের কমান্ডার এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন সেনাবাহিনীর বহু সরঞ্জাম এখনও ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি প্রকট হয়ে উঠছে। বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনীর 7ম সাজোয়া ব্রিগেড ট্যাঙ্কার, ইঞ্জিন, ট্রাক ও কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সংকটে ভুগছে। ইসরায়েলি বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা গত 2 বছর ধরে গাজা, লেবানন ও সিরিয়ায় যুদ্ধ চালিয়ে যাচ্ছি। একটার পর একটা মিশনে অংশ নিয়ে যানগুলো অব্যাহতভাবে ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। এখন এসব সরঞ্জামের আয়ুষ্কাল শেষের পথে। প্রতিবেদন অনুযায়ী কেবল 7ম ব্রিগেডই নয়, সাধারণ সেনাবাহিনীর সব ইউনিটেই এই সংকট দেখা দিয়েছে, বিশেষ করে সাজোয়া, কামান ও পদাতিক বাহিনীতে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প। চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য যুদ্ধ নিরসনের লক্ষ্যে 9 জুন লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলুর। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মার্কিন অর্থনীতি মন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার 9 জুন লন্ডনে চীনের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক করবেন। বৈঠকটি খুবই ইতিবাচক হবে বলে আমি আশা করছি। এই ঘোষণার আগের দিন ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে 1 ঘণ্টা 30 মিনিটের দীর্ঘ আলোচনায় অংশ নেন। ট্রাম্প এই বিষয়ে বলেন, এই আলাপ উভয় দেশের জন্য খুবই ইতিবাচক ফলাফল এনেছে। এর আগে গত 12ই মে 2 দেশ একটি সমঝোতায় পৌঁছায়, যার আওতায় বেশিরভাগ শুল্ক 90 দিনের জন্য স্থগিত এবং পূর্বে আরোপিত কিছু শুল্ক কার্যত প্রত্যাহার করা হয়। তবে এরপরই তা স্থগিত হয়ে যায় এবং উভয় পক্ষই একে অপরকে শর্ত লঙ্ঘনের অভিযোগ করে। ট্রাম্প দাবি করেন চীন চুক্তি মানেনি। অন্যদিকে বেইজিং এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন এবং নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় শক্ত প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দেন। এই অবস্থায় লন্ডন বৈঠকে 2 দেশের টানাপোড়েনের সমাধান কতটা সম্ভব তা নজর রাখার বিষয়। রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে নিহত 6, আহত 80। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে শুক্রবার ভোররাতে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 6 জন নিহত ও 80 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলার পেছনে রয়েছে একটি প্রতিশোধমূলক প্রেক্ষাপট। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কয়েকটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই জবাবি হামলার হুঁশিয়ারি দেন। হামলায় চেরনিভিভে ধ্বংসপ্রাপ্ত একটি শিল্প প্রতিষ্ঠানের ধ্বংসাবশেষ থেকে 2টি লাশ উদ্ধার করা হয়েছে, আর লুটোস্কের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে এবং তার স্ত্রীকে উদ্ধারে কাজ চলছে। শহরে আরও 30 জন আহত হয়েছেন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনও আক্রান্ত হয়েছে। অন্যদিকে টার্নোপিল শহরেও হামলা হয়েছে। শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং 10 জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে, কারণ আগুনের পর বাতাসে বিষাক্ত পদার্থের ঘনত্ব বেড়ে গেছে। এই হামলায় রুশ বাহিনী সর্বমোট 460টি ড্রোন, 45টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা একক আক্রমণের মধ্যে অন্যতম সর্বোচ্চ বলে ইউক্রেনের বিমান বাহিনী জানায়। হামলায় কিয়েভের মেট্রো ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।
সোলেমিয়ানস্কি জেলায় একটি ড্রোন একটি বহুতল ভবনের পাশে আঘাত করে বিশাল গর্ত তৈরি করেছে এবং নিচে পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে রুশ ড্রোনের ইঞ্জিন হিসাবে সন্দেহভাজন ধাতব বস্তুর পরীক্ষা করছে পুলিশ। ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। অবরুদ্ধ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলার ফলে দখলকৃত ভূখণ্ডে বসবাসরত ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় অনেক ইহুদি বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান। ইসরায়েল সূত্র নিশ্চিত করেছে ইয়েমেন থেকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দখলদার ভূখণ্ডের দিকে ছোড়া হয়েছে, তবে এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়েমেন নেতারা বারবার ঘোষণা দিয়েছেন তাদের এই ধরনের হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং গাজাবাসীদের প্রতি সংহতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। এটি বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ কৌশলের অংশ। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামাস সহ ফিলিস্তিনিদের প্রতিরোধ গোষ্ঠীগুলো আল আকসা ঝড় নামে একটি আকস্মিক পাল্টা হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে। সেই থেকে ইয়েমেনের আনসারুল্লাহ স্পষ্টভাবে ফিলিস্তিনিদের সংগ্রামের পাশে দাঁড়িয়েছে এবং একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদে শিখ নেতার প্রার্থনায় বিতর্ক। শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে শিখ ধর্মীয় নেতা প্রার্থনা করার পর রিপাবলিকান কংগ্রেস সদস্য ম্যারি মিলার ইলিনয় এক বিতর্কিত মন্তব্য করে বলেন, হাউস চেম্বারে একজন মুসলিমকে প্রার্থনা করার অনুমতি দেয়া গভীরভাবে উদ্বেগজনক, যদিও পরবর্তীতে জানা যায় তিনি একজন শিখ ধর্মীয় নেতা ছিলেন, মুসলিম নন। এক্সে পূর্বতন টুইটার করা মিলারের সেই পোস্টটিতে তিনি লেখেন, সকালে প্রতিনিধি পরিষদে একটি মুসলিমকে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা কখনোই ঘটতে দেওয়া উচিত হয়নি। আমেরিকার একটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের সরকারকে সেই সত্যের প্রতিফলন ঘটানো উচিত, তার থেকে দূরে সরে যাওয়া নয়। ঈশ্বর দয়া করুন। তিনি সঙ্গে যুক্ত করেছিলেন প্রার্থনা পরিচালনাকারী অতিথি চ্যাপলেইনের একটি ছবি, যেখানে তিনি হলুদ পাগড়ি পরেছিলেন। পরে অবশ্য মিলার তার পোস্টে মুসলিম শব্দটি পরিবর্তন করে শিখ লেখেন এবং শেষে পুরো পোস্টটি মুছে দেন। তার অফিস থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেশের মঙ্গলে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শনিবার হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে সামনের কাতারে বসে নামাজ আদায় করেন তিনি। খুতবার পর অংশ নেন মোনাজাতে। মোনাজাত শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে 3 উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, সবাইকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন। উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জানানো হয়। জনতার মাঝ থেকে বলতে শোনা যায়, স্যার আপনাকে 5 বছর চাই। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল 7:30টায়। বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক নামাজের পর খুতবা ও মোনাজাত পরিচালনা করেন। প্রধান জামায়াতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ কূটনীতিক, বিচারপতি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।